নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত আজকে আমার চ্যানেলে। আজকে হচ্ছে সেই এপিসোড যেখানে সম্পূর্ণ ম্যারাথন প্রশ্নোত্তর পর্ব চলবে। একটার পর একটা এমসিকিউ আসতে থাকবে, সেটার উত্তর আপনারা করবেন। প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে 5 সেকেন্ড। এতদিন পর্যন্ত বাংলা বিষয়ে, বিশেষ করে ব্যাকরণে এবং পেডাগজির কিছু কিছু বিষয় নিয়ে যতটা পড়ানো হয়েছে তার উপর একটা রিভিশন টেস্ট, অর্থাৎ নিজেকে একটু যাচাই করে নিন যে আপনি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকটা প্রশ্ন আপনাদের সামনে আসবে, সাথে সাথে অপশানগুলো আসবে। 5 সেকেন্ড পাবেন এবং সঠিক উত্তরটা কী সেটা আপনারা বলবেন। পুরো এপিসোডটা হওয়ার মাঝে কিন্তু অবশ্যই কত পয়েন্ট পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে টেক্সট করবেন। তাই আজকে শুরু করে দিচ্ছি একদম ম্যারাথন এপিসোড, বাংলার ব্যাকরণ এবং পেডাগজির এমসিকিউ টেস্ট। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে। নিম্নে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক নয়? নাম্বার এ হরিঠা রিঠা, নাম্বার বি কড়কড়ি কাঁকুর, নাম্বার সি এছোর এচোর, নাম্বার ডি বাতিঙ্গন বেগুন। কোনটি সঠিক নয়? সময় কিন্তু শুরু হয়ে গেছে, স্ক্রিনে আসার সাথে সাথে কিন্তু সময় শুরু হয়ে যাবে এবং এই প্রশ্নগুলো সমস্ত কিন্তু বিগত দিনের টেটে এসেছে, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট এক্সপেক্টেড এমসিকিউ। সঠিক উত্তরটা খুব তাড়াতাড়ি আপনারা কমেন্টে পোস্ট করুন। 5 সেকেন্ড হয়ে গেছে। সঠিক উত্তর হচ্ছে এচোর, মানে হচ্ছে এচোর। আপনারা কে কে সঠিক উত্তর দিয়েছেন নিজেরা কিন্তু অবশ্যই নোট করবেন। শুরু হচ্ছে নেক্সট প্রশ্ন, নাম্বার 2। জবাগু বাংলায় যাও, এই কথাটির অর্থ কী? নাম্বার এ গম খাওয়া হতো ভেজে ছাতু করে, নাম্বার বি জব খাওয়া হতো মন্ড করে, নাম্বার সি ধান খাওয়া হতো ভেজে ছাতু করে, নাম্বার ডি ধান খাওয়া হতো মন্ড করে। সঠিক উত্তর কোনটা খুব তাড়াতাড়ি আপনারা উত্তরটা দিয়ে দিন কমেন্ট বক্সে। যারা যারা এই সঠিক উত্তরটা দিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানান। সঠিক উত্তরটা হলো নাম্বার বি, জব খাওয়া হতো মন্ড করে। জবাগু শব্দটি অ্যাকচুয়ালি সংস্কৃত শব্দ, আর জব থেকে তৈরি মন্ড বা জাউ, আর বাংলায় জাউ মানে হচ্ছে নরম মন্ড করে খাবার। কে কে সঠিক উত্তর দিয়েছেন অবশ্যই সেটা কিন্তু জানান। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, নাম্বার 3। অধিরূঢ় শব্দটির সমার্থক হলো এ লাউ পটল, নাম্বার বি চাল কুমড়ো করলা, নাম্বার সি ভিতরের শ্বাস তালশ্বাস, নাম্বার ডি করবেল কাকুর। সঠিক উত্তরটা অবশ্যই আপনারা নিচে কমেন্ট করুন। অধিরূঢ় মানে হচ্ছে যা ওপরে উঠে পরিপক্ক হয়েছে, আর এখানে ফলগুলোর মধ্যে তালের ভেতরে নরম শ্বাস এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়েছে। তাই সঠিক উত্তরটা যারা যারা সি দিয়েছেন, ভেতরের শ্বাস তাল শ্বাস, এটা কিন্তু একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন, নাম্বার 4। রাজপ্রাসাদের দেউড়ি সেথায় শ্বেত পাথরের গাথা, এখানে দেউড়ি শব্দটির অর্থ কী? নাম্বার এ খিড়কিদ্বার, নাম্বার বি মন্দির কক্ষের দ্বার, নাম্বার সি গুপ্ত কক্ষের দ্বার, নাম্বার ডি সদর দ্বার। কোনটি হবে সঠিক উত্তর? খুব তাড়াতাড়ি উত্তরটা কমেন্ট বক্সে টাইপ করুন, খুব তাড়াতাড়ি। দেউড়ি অর্থাৎ বাড়ির সামনে যে প্রবেশদ্বারটা থাকে সেটাই হচ্ছে দেউড়ি, তাই সঠিক উত্তর হচ্ছে ডি সদর দ্বার। অবশ্যই কমেন্টে সঠিক উত্তর দেবেন। সবার শেষে কত পয়েন্ট পেলেন আপনি সেটা কিন্তু অবশ্যই কাউন্ট করুন। নাম্বার 5। পরের প্রশ্ন আসছে, জবাব পেলে দয়া করে আমার বাড়ি যেও, যেও ক্রিয়াপদটি কি জাতীয় ভাব নির্দেশ করে? এ নির্দেশক ভাব, বি অনুজ্ঞা ভাব, সি সংযোজক ভাব, ডি উপদেশাত্মক ভাব। কোনটি হবে সঠিক উত্তর অবশ্যই কমেন্টে তাড়াতাড়ি দিন। 5 সেকেন্ড রয়েছে বরাদ্দের জন্য। যেও অর্থাৎ এটা একটা অনুরোধ বা একটা আদেশ সূচক ক্রিয়া, তাই অবশ্যই এটা কিন্তু অনুজ্ঞা ভাব, তাই সঠিক উত্তরটা হবে নাম্বার বি। যারা যারা বি দিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানান। পরের প্রশ্ন, নাম্বার 6। বাড়িটা তার ছিল বুঝি শঙ্খী নদীর মোড়ে, নিম্নরেখ পদটি কি জাতীয় অব্যয়? এখানে বুঝি শব্দটা, নিম্নরেখ দাগটা ওঠেনি, এখানে বুঝি শব্দটা কি জাতীয় অব্যয়? এ সিদ্ধান্তবাচক সমুচ্চয়ী অব্যয়, নাম্বার বি ভাব প্রকাশক অনন্যয়ী অব্যয়, নাম্বার সি সংশয়সূচক সমুচ্চয়ী অব্যয়, নাম্বার ডি ব্যতিরেকাত্মক সমুচ্চয়ী অব্যয়। কোনটি হবে সঠিক উত্তর? বুঝি শব্দটা হচ্ছে বুঝি, সঠিক উত্তর কোনটা হবে?
বুঝি এই শব্দটা দিয়ে একটা কিন্তু ডাউট বা একটা সংশয় প্রকাশ পাচ্ছে বক্তার। তাহলে অবশ্যই সঠিক উত্তরটা হবে সংশয়সূচক অব্যয়, সংশয়সূচক সমুচ্চয়ী অব্যয়। আশা করি সকলেই সঠিক উত্তর দিয়েছেন। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। নাম্বার 7, ছায়া হয়ে গেল কখন চাপা গাছের ছায়ে। এখানে কখন পদটি কি জাতীয় পদ? কখন পদটি এ ক্রিয়ার বিশেষণ, বি কৃদন্ত বিশেষণ, সি অব্যয়জাত বিশেষণ, ডি তদ্ধিতান্ত বিশেষণ। সঠিক উত্তরটা জানান কমেন্টে। এখানে কখন শব্দটা হয়ে গেল ক্রিয়াকে কিন্তু বিশেষিত করছে, তাই সময় নির্দেশ করে ক্রিয়ার বিশেষণ হিসেবে কাজ করছে। এটা কিন্তু দেখুন ভালো করে, এখানে সময় নির্দেশ করছে, সময় নির্দেশ করে ক্রিয়ার বিশেষণ হিসেবে কাজ করছে। তাই অবশ্যই সঠিক উত্তর হবে এ ক্রিয়া বিশেষণ। যারা যারা নোট করছেন এবং সত্যি করে সিরিয়াসলি যারা বিষয়টাকে একদম এমসিকিউ কন্টেস্ট হিসেবে, কুইজ কন্টেস্ট হিসেবে দেখছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ এটা আমরা নিজেদের সেলফ ইভ্যালুয়েশন করছি। পরের প্রশ্ন নাম্বার 8, শিক্ষণ উপকরণ অর্থাৎ টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ব্যবহারে কোন বিষয়টি বেশি জরুরি? এ সহজলভ্য, নাম্বার বি স্বল্প মূল্য, নাম্বার সি শিক্ষার্থীর তৈরি, নাম্বার ডি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত অর্থাৎ কনটেক্সচুয়ালাইজড এবং যথাযথভাবে প্রযুক্ত। কোনটা হবে সঠিক উত্তর? অবশ্যই আমরা এমন কোনো উপকরণ নেব যেটা শুধুমাত্র সস্তা এবং সহজলভ্য হলেই হবে না, সেটা কিন্তু অবশ্যই বিষয়ের সাথে মানানসই হতে হবে। তাই অবশ্যই সঠিক উত্তর হবে নাম্বার ডি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত এবং যথাযথভাবে প্রযুক্ত। চলুন আমরা যাই এবার পরের প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়? খুব ভালোভাবে খেয়াল রাখবেন, বৈশিষ্ট্য নয় বলা হয়েছে। এ উপলব্ধি, বি নির্ভুল, সি অসঙ্গতি, ডি গতি। আপনাদের সময় কিন্তু শুরু হচ্ছে এখন। আদর্শ পাঠের বৈশিষ্ট্য অ্যাকচুয়ালি উপলব্ধি, নির্ভুলতা, গতি, কিন্তু অসঙ্গতি কিন্তু আদর্শ পাঠের কখনো বৈশিষ্ট্য হতে পারে না। তাই এখানে নাম্বার সি অসঙ্গতি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে নাম্বার 10, একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষক শিক্ষিকা যদি শিক্ষার্থীদের বলেন সহপাঠীদের পারঙ্গমতার মানাঙ্কন অ্যাসেসমেন্ট করতে, তাহলে সেটি হবে দলগত মানাঙ্কন, নাম্বার বি ব্যক্তিগত মানাঙ্কন, নাম্বার সি সহপাঠীদের মানাঙ্কন, নাম্বার ডি আত্মগত মানাঙ্কন। কোনটি হবে সঠিক উত্তর? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। যখন শিক্ষার্থীরা নিজেরা সহপাঠীদের মূল্যায়ন করবে, তখন সেটা পিয়ার অ্যাসেসমেন্ট অর্থাৎ সহপাঠীদের মানাঙ্কন হবে। আবার এক্ষেত্রে কিন্তু দলগত মানাঙ্কন যারা করবে সেটাও কিন্তু সঠিক উত্তর হবে। সুতরাং এ এবং সি এই দুটোই কিন্তু এখানে সঠিক উত্তর হবে। দুটোর মধ্যে যারা নির্বাচন করেছেন সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। পরের প্রশ্নে আমরা চলে যাই। নিচের কোনটি জরুরি সাক্ষরতা স্তর? এখানে কোনটি স্পেলিংটা ভুল আছে, টাইপিংয়ে মিস্টেক হয়েছে। জরুরি সাক্ষরতার স্তর ইমার্জেন্ট লিটারেসি স্টেজ এ লক্ষ্য করা যায় না। কোনটা? নাম্বার এ বইয়ের প্রতি আগ্রহ, নাম্বার বি গল্প বর্ণনা বা বলার ক্ষমতা, নাম্বার সি বিভিন্ন জিনিসের নাম জানা, নাম্বার ডি শব্দ লেখার ক্ষমতা। কোনটা? এই ইমার্জেন্ট লিটারেসি স্টেজে শিশু বই দেখে গল্প বলে নাম জানে এবং তার মধ্যে কিন্তু তখন শব্দ লেখার ক্ষমতা তৈরি হয় না, সেটা এর পরের স্তরে তৈরি হয়। অর্থাৎ সঠিক উত্তর হবে নাম্বার ডি শব্দ লেখার ক্ষমতা। এই স্তরে শব্দ লেখার ক্ষমতা কিন্তু তৈরি হয় না। পরের প্রশ্ন নাম্বার 12, বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিশু শিক্ষার আইন 2009 অনুযায়ী কোন বিবৃতিটি সঠিক? নাম্বার এ বন্ধুত্বপূর্ণ এবং শিক্ষাকেন্দ্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে, নাম্বার বি অতিরিক্ত কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে, নাম্বার সি লেখাপড়া করতে না চাইলে শাস্তির ব্যবস্থা রাখতে হবে, নাম্বার ডি মাতৃভাষার মাধ্যমে শিক্ষায় কম গুরুত্ব দিতে হবে। সঠিক উত্তরটা খুব তাড়াতাড়ি কমেন্টে পোস্ট করুন এবং আপনারা নিজেরাও নোট করুন যে আলটিমেটলি আপনারা কতগুলো সঠিক প্রশ্নের সঠিকভাবে উত্তর দিচ্ছেন। 8টি 2009 বলছে সবসময় কিন্তু শিক্ষা ব্যবস্থা পুরোপুরি বন্ধুত্বপূর্ণ হবে, শিশুকেন্দ্রিক হবে এবং আনন্দময় হবে। তাহলে সেখানে
অবশ্যই সঠিক উত্তরটা হবে নাম্বার এ, বন্ধুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে। পরের প্রশ্নে নাম্বার 13 নম্বর প্রশ্ন, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা, বক্তা, পাঠদান শুষ্ক এবং নীরস, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া অপ্রয়োজনীয়, মুখস্থ নির্ভর। উপরোক্ত মন্তব্যগুলি কোন বিশেষ শিক্ষা পদ্ধতিকে নির্দেশ করছে? মানে শিক্ষক শিক্ষিকা, বক্তা, পাঠদান শুষ্ক এবং নীরস, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া অপ্রয়োজনীয় এবং পুরোটাই মুখস্থ নির্ভর। নাম্বার এ, সূত্র পদ্ধতি। নাম্বার বি, আরোহী পদ্ধতি। নাম্বার সি, বিশ্লেষণ পদ্ধতি। নাম্বার ডি, অবরোহী পদ্ধতি। যেখানে শিক্ষক শুধুমাত্র কথা বলবেন, তিনি মুখস্থ বিষয়টাকে ছাত্রদের উপর চাপিয়ে দেবেন, যেখানে তার পড়ানোর মধ্যে কোনো রকম আনন্দ নেই, কোনো রসকসহীন একটা পড়ানো একটা শুষ্ক পরিবেশ তৈরি হচ্ছে, মানে যেখানে ছাত্ররা জোর করে পড়ছে, সেই সনাতন পদ্ধতিটা কিন্তু সূত্র পদ্ধতি এবং এটা কিন্তু অবরোহী পদ্ধতিও বটে। তাহলে এখানে কিন্তু দুটো অপশানই লিখলে সঠিক উত্তর হবে, তাহলে সূত্র পদ্ধতি অথবা অবরোহী পদ্ধতি। এবার পরের প্রশ্ন নম্বর 14 বা 14, বাংলা ক্লাসে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীর মৌলিকতা ও সৃজনশীলতার সন্ধান পেতে চান, তাহলে তিনি কোন ধরনের প্রশ্নের সাহায্য নেবেন? নাম্বার এ, সত্য বা মিথ্যাবাচক প্রশ্ন মানে ট্রু ফলস। নাম্বার বি, একটি শব্দের উত্তর ভিত্তিক প্রশ্ন। নাম্বার সি, বহু নির্বাচনধর্মী এমসিকিউ প্রশ্ন, মানে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো আমাদের হচ্ছে এখন। নাম্বার ডি, মুক্ত প্রান্তিক প্রশ্ন অর্থাৎ ওপেন এন্ডেড প্রশ্ন। খুব তাড়াতাড়ি সঠিক উত্তরটা দিন, অত্যন্ত অ্যাপ্লিকেশন লেভেলে গিয়ে কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে এবং সেখান থেকেই এই এমসিকিউ এর যে আজকে টেস্ট সিরিজটা চলছে সেই প্রশ্নগুলো তোলা হয়েছে। আশা করি সঠিক উত্তরটা আপনারা দিয়ে দিয়েছেন। সঠিক উত্তর হচ্ছে মুক্ত প্রান্তিক বা ওপেন এন্ডেড প্রশ্ন। এই ধরনের প্রশ্ন করলে শিক্ষার্থীরা কিন্তু স্বাধীনভাবে উত্তর দিতে পারে, অর্থাৎ তারা জানে তাদের চিন্তাভাবনা, তাদের সৃজনশীলতার এখানে স্বাধীনতা রয়েছে। তাই তাদের বাচ্চাদের মধ্যে কতটা সৃজনশীল মন তৈরি হয়েছে, তাদের মধ্যে কতটা কৃষ্টিমূলক চিন্তাভাবনা রয়েছে, সেটার সঠিক আউটপুটটা যদি আমরা পেতে চাই, তাহলে ওপেন এন্ডেড প্রশ্ন দিয়ে আমরা কিন্তু তাদের যাচাই করতে পারবো। পরের প্রশ্নে আমরা চলে যাব নাম্বার 15। নাম্বার 15, কবিতা পাঠের পর শিক্ষক অথবা শিক্ষিকা শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে কয়েকটি দলে ভাগ করে নিম্নলিখিত নির্দেশগুলি দেবেন। প্রথম দল বিষয় সম্পর্কে ছবি এঁকে দেখাবে। দ্বিতীয় দলের কাজ কবিতার মূল ভাবটিকে মুখে বলবে। তৃতীয় দল কবিতাটি সম্পর্কে মতামত গদ্যে লিখে প্রকাশ করবে। এই সক্রিয়তার উদ্দেশ্য কি? খুব ভালোভাবে বুঝুন প্রশ্নটা। নাম্বার এ, শিক্ষার্থীদের বিচ্ছিন্ন করে দেওয়া। নাম্বার বি, নিছক সময় অতিবাহিত করা। নাম্বার সি, আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত করা। নাম্বার ডি, শিক্ষার্থীদের মধ্যে থাকা বিভিন্ন ক্ষমতা ও প্রবণতাকে গুরুত্ব দেওয়া। সঠিক উত্তর কোনটা হবে? খুব ভেবেচিন্তে উত্তরটা দিন। ছবি আঁকা, গদ্য বলা, লেখা, এই তিনটে কাজ এটা কিন্তু মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্ব অনুযায়ী, এবং প্রত্যেকটাই কিন্তু শিক্ষার্থী ক্ষমতাটাকে জাজ করার জন্য ব্যবহার করা হচ্ছে এবং শিক্ষার্থীর সেই ক্ষমতাটাকে মূল্য দেওয়া হচ্ছে। তাহলে অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে থাকা বিভিন্ন ক্ষমতা এবং প্রবণতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এরকম অ্যাক্টিভিটিতে। তাহলে সঠিক উত্তর ডি। যারা সঠিক উত্তর দিয়েছেন অবশ্যই সেটা নোট করুন, কারণ আমি জানি আপনারা নিশ্চয়ই কাউন্ট করছেন যে কে কটা সঠিক উত্তর দিয়েছেন। পরের প্রশ্ন নাম্বার 16, শিক্ষার ক্ষেত্রে ভাষায় কেন্দ্রিকতার অর্থাৎ সেন্ট্রালিটি অফ ল্যাঙ্গুয়েজ এর অর্থ কী? নাম্বার এ, ভাষা অন্যান্য সকল বিষয় অর্থাৎ সাবজেক্ট শেখার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। নাম্বার বি, ভাষার সঙ্গে অন্যান্য বিষয় বা সাবজেক্ট শিক্ষার কোনো যোগ নেই। নাম্বার সি, বিষয় চর্চা অর্থাৎ কন্টেন্ট স্টাডিজ ভাষা শিক্ষার কেন্দ্র। নাম্বার ডি, কোনো বিশেষ বিষয় সম্পর্কিত ধারণা অর্জনের জন্য ভাষার দিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। কোনটা হবে সঠিক উত্তর? আপনাদের সময় কিন্তু চলছে, আপনারা খুব তাড়াতাড়ি প্রশ্নের উত্তরটা দিন। এবং আরও একটা বিষয়, আপনারা কতজন কত মার্কস পেলেন চট করে একবার কমেন্টে জানিয়ে দিন এই মুহূর্তে। সেন্ট্রালিটি অফ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, শুধু ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ স্টাডি মানে বাংলা, ইংরেজি এগুলোর জন্যই কিন্তু বিষয় নয়। ভাষা এমন একটা বিষয় যেটা বাংলা হোক, গণিত হোক, বিজ্ঞান হোক, সব বিষয়টাকে ঠিকমতো বোঝার জন্য একমাত্র মাধ্যম। সুতরাং ভাষা অন্যান্য সকল বিষয় শেখার ক্ষেত্রেই কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
অবশ্যই সঠিক উত্তর হবে এ। আপনারা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবেন কে কে সঠিক উত্তর দিচ্ছে। নাম্বার 17, সংশোধনী শিক্ষণের মূল উদ্দেশ্যের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? নাম্বার এ, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের দুর্বলতাকে চিহ্নিত করা। নাম্বার বি, প্রয়োজনীয় সংশোধনের সহায়তা করা। নাম্বার সি, নতুন বিষয় পড়ানোর আগে সকলের মধ্যে পূর্বপাঠের জ্ঞানের সমতা আনা। নাম্বার ডি, দুর্বলতাগ্রস্ত শিক্ষার্থীদের মানসিক পীড়ন করা। কোনটা হবে সঠিক উত্তর? এটা বেশি সময় লাগার কথা না, অবশ্যই নাম্বার ডি, দুর্বলতাগ্রস্ত শিক্ষার্থীদের মানসিক পীড়ন করা, যেটা কখনোই করা যায় না। চলুন পরের প্রশ্নে আমরা এগিয়ে যাই। 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে শ্রবণ দক্ষতার প্রয়োগ সরাসরি হয় না? নাম্বার এ, রেল স্টেশনে গাড়ির সময় সম্পর্কিত ঘোষণা। নাম্বার বি, ক্লাসরুমে শিক্ষক বা শিক্ষিকার পরীক্ষার দিন ঘোষণা। নাম্বার সি, স্কুলে বসে এক মনে গল্পের বই পড়া। নাম্বার ডি, সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ। কোনটা হবে সঠিক উত্তর? কেউ যদি মনে মনে গল্পের বই পড়ে তাহলে কিন্তু তার শ্রবণ দক্ষতার সরাসরি প্রয়োগ হচ্ছে না, কারণ সে মনে মনে পড়ছে, আওয়াজটা তার কানে পৌঁছচ্ছে না। তাই অবশ্যই সঠিক উত্তর হবে নাম্বার সি, স্কুলে বসে এক মনে গল্পের বই পড়া। আশা করি প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছেন। পরের প্রশ্নে আমরা যাই। নাম্বার 19, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কারণ কি? নাম্বার এ, মাতৃভাষা শিশুর পক্ষে সহজে বোধগম্য। নাম্বার বি, আঞ্চলিক ভাষাগুলিকে প্রাধান্য দেওয়ার জন্য। নাম্বার সি, মাতৃভাষায় শিক্ষাদানে কম খরচ লাগে। নাম্বার ডি, অভিভাবকরা বেশিরভাগই ভাষাটা জানেন। কোনটা হবে সঠিক উত্তর? এটা অবশ্যই প্রত্যেকেই সঠিকভাবে উত্তরটা দিয়েছেন, যে শিশু স্বাভাবিকভাবে যে ভাষায় চিন্তা করে, যে ভাষাটা বোঝে, তাহলে প্রাথমিক শিক্ষায় সেই ভাষাটার গুরুত্ব দেওয়াটাই সবথেকে ইম্পর্টেন্ট। তাহলে অবশ্যই মাতৃভাষা শিশুর পক্ষে সহজ বোধগম্য। সঠিক উত্তর এ। পরের প্রশ্ন, যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা লক্ষ্য করেন কোনো শিক্ষার্থী পঠনজনিত সমস্যার রিডিং ডিসঅর্ডার শিকার, তখন তাকে নিম্নলিখিত কোন সমস্যায় সম্পর্কিত বলে শনাক্ত করবেন? নাম্বার এ, অ্যাফেসিয়া। নাম্বার বি, ডিসক্যালকুলা। নাম্বার সি, ডিসলেক্সিয়া। নাম্বার ডি, অটিজম। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ডিসলেক্সিয়া। আমরা প্রত্যেকে জানি এখানে শিশুরা পড়তে তাদের একটু সমস্যা হয়, তারা প্রত্যেকটা অক্ষরকে ঠিক তার অপোজিট, মানে তার প্রতিফলন হিসেবে দেখে, উল্টে উল্টে দেখে। তাহলে অবশ্যই সঠিক উত্তরটা হবে ডিসলেক্সিয়া। নাম্বার 21, 21 নম্বর প্রশ্ন, কবিতা পাঠের আলোচনায় প্রাসঙ্গিকভাবে একজন শিক্ষক বা শিক্ষিকা ইতিহাস বা ভূগোল বিষয়ের সম্পর্ক দেখাচ্ছেন, এক্ষেত্রে তিনি কোন শিক্ষণ কৌশল অবলম্বন করছেন? নাম্বার এ, অনুগামী। নাম্বার বি, অনুসন্ধান। নাম্বার সি, অনুবন্ধ। নাম্বার ডি, অনুসারী। খুব ভালোভাবে প্রশ্নটা পড়ে তার সঠিক উত্তরটা দিয়ে দিন। যে বিষয়টা, যে পদ্ধতিটা আমার খুব ব্যক্তিগতভাবে খুব পছন্দ, যে প্রত্যেকটা সাবজেক্টকে কানেক্ট করে করে পড়া, একটা সংযোগ তৈরি করে করে পড়া, যেটাকে বলা হয় অনুবন্ধ বা কোরিলেশন, এখানেই সেই সঠিক উত্তরটা হচ্ছে নাম্বার সি, অনুবন্ধ। প্রত্যেকটা বিষয়ের সাথে একটা সংযোগ তৈরি হয়ে যাচ্ছে ছাত্রের। তাহলে বন্ধুরা, কে কত মার্কস পেলেন এই ম্যারাথন কুইজ কন্টেস্টে, এমসিকিউ প্র্যাকটিস সিরিজে, অবশ্যই কমেন্টে লিখে জানান। কারণ এর পরবর্তী সিরিজেও কিন্তু ঠিক এইভাবে প্রচুর রিভিশন সিরিজ আসছে এমসিকিউ প্যাটার্নে, যেগুলো আপনাদের নিজেদের টেস্ট করতে, নিজেদের ইভ্যালুয়েট করতে অনেকটাই সাহায্য করবে। এবং এটা কিন্তু আপনারা খুব সহজে নিজেদেরকে জাজ করতে পারবেন। আপনারা যে কোনো জায়গাতেই থাকুন না কেন, হাতে যদি মোবাইলটা থাকে, অবশ্যই খুব সহজে একটু মনোযোগ দিয়ে যদি প্রশ্নের উত্তরগুলো সলভ করেন, তাহলে কিন্তু অনেক চ্যাপ্টার, অনেক টপিকও আপনাদের মনে পড়ে যাবে পুরনো, এবং নিজেরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী সিরিজে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আবার আসছি খুব শীঘ্রই। ধন্যবাদ।